আপনারা দেখছেন জিও বাংলা। আমি আজ একজন ফেমাস ডক্টর বাবুর চেম্বারে, ডক্টর অরুণাংশু চক্রবর্তী। ডক্টর বাবু, ওয়েলকাম টু জিও বাংলা। থ্যাংক ইউ। ডক্টর বাবু, ভয়াবহ সিচুয়েশন, যে কোনোই মিডিয়া হোক না কেন, সবারই নজর একটাই খবরের ওপরে। কি হবে, কি করে বাঁচবো, কি করে সামলাবো নিজেকে, এই যুদ্ধটা কিভাবে লড়বো। অ্যাজ এ ডক্টর, আপনি এই করোনাকে কিভাবে দেখছেন? দেখুন, করোনা বা কোভিড নিয়ে প্রথমেই যেটা বলা, যে এর থেকে কিন্তু আমরা কেউ পালিয়ে বাঁচতে পারবো না। আমাদের সবারই কোনো না কোনো সময় হবে। লকডাউন করে, বাড়িতে দরজা বন্ধ করে বসে থেকে আমরা কিন্তু এর থেকে কোনো পরিত্রাণ পাবো না। একমাত্র আমাদেরকে বাঁচাতে পারে আমাদের বডির ইমিউনিটি সিস্টেম। ওকে, যদি আমরা সেটাকে ঠিক রাখতে পারি, সেটাকে যদি বুস্ট আপ করে রাখতে পারি, তবেই আমাদের এর থেকে রেহাই পাওয়ার একটা চান্স আছে। এবার প্রশ্ন আসবে, বডি ইমিউনিটি আপনি বাড়াবে, মেনটেন করবেন কি করে? রাইট। এখানে কতগুলো কথা বলার আছে। সবসময় সব কিছু কিন্তু ওষুধ দেওয়া হয় না। বডি ইমিউনিটি বাড়াবার জন্য প্রথম যেটা হচ্ছে, অ্যাটিটিউড শুড বি পজিটিভ। ওকে, আমাদের মেন্টাল স্ট্যাটাস শুড বি পজিটিভ। কেননা দেখা গেছে স্টাডিতে যে বডির যদি মেন্টাল স্ট্যাটাস যদি একটু হাই লেভেলে থাকে, তাহলে বডির যে ইমিউনিটি সিস্টেম সেটাও বুস্ট আপ হয়। আর যদি আপনি ডিপ্রেসড থাকেন, আপনি স্ট্রেসড থাকেন, তাহলে আপনার ইমিউনিটি সিস্টেম ডাউন হয়ে যাবে। তো সেই জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট। এবার এটা করতে গেলে কিন্তু আমাদের অনেকগুলো ব্যাপারে ভাবতে হবে। এখন আমাদের যা অবস্থা চারদিকে, মিডিয়ায় বলুন, খবরের কাগজই বলুন, টিভি বলুন, চারদিকে কিন্তু সমস্ত নেগেটিভ ফিডব্যাক। আমার সাজেশন হচ্ছে, আমরা যারা বাড়িতে থাকি, যারা নর্মাল পার্সন, তাদের আর এই কোভিড নিয়ে রিসার্চ করার দরকার নেই। নেট ঘাঁটা, বই পড়া, সবার সাথে ইন্টারাক্ট করা, এগুলো করে কিন্তু স্ট্রেস বাড়বে, ওই কমবে না। এই যে মাঝে মাঝে আমরা দেখছি হোয়াটসঅ্যাপ, ফেসবুকে, ইনি মারা গেলেন, ইনি কোভিডে মারা গেলেন, এই খবরগুলো কিন্তু কোনোভাবে দেওয়া উচিত নয়। এতে কিন্তু স্ট্রেস বাড়ে। এবার এগুলোকে হ্যান্ডেল করতে গেলে আমাকে কী করতে হবে? আমাকে একটু রিল্যাক্সড মাইন্ডে থাকার চেষ্টা করতে হবে। ভালো ভালো বই পড়তে হবে, ভালো গান শুনতে হবে, ভালো ভালো সিনেমা, কমেডি সিনেমা দেখা, বাড়ির যারা রয়েছে তাদের সাথে গল্প করা, আড্ডা মারা, সেটা বলে ক্যারাম বোর্ড খেলা, চেস খেলা, এইভাবে মনটাকে কিন্তু ডাইভার্টেড রাখতে হবে। কারণ যত আমি এগুলো নিয়ে ভাববো, তত কিন্তু আমার স্ট্রেস বাড়বে, তত কিন্তু ইমিউনিটি সিস্টেম আমার ডিপ্রেসড হবে। এইটা হচ্ছে আমার ইনিশিয়াল সাজেশন বা ফিডব্যাক। ডক্টর বাবু, ডেফিনেটলি আপনার এই প্রথম আমরা যে প্রশ্নটা জিজ্ঞেস করলাম আপনাকে, তার আনসার পেয়ে তো আমার নিজেই মানে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে কি, ওকে, গান শুনি, তার মানে ভালো গান শুনি, ভালো বই পড়ি, তার মানে করোনাকে আমি ডিফিট করতে পারবো। এনিওয়েজ, করোনা আমার যেন না হয় তার জন্যে কি কি করা দরকার? এটা খুব খুব ভালো প্রশ্ন, খুব রেলিভেন্ট প্রশ্ন। এখানে অনেকগুলো ব্যাপার নিয়ে আমাদের ভাবতে হবে। প্রথম হচ্ছে আমি নিজের বাড়িতে কী করব, আর সেকেন্ড হচ্ছে আমরা বাড়ির বাইরে কী করব। বাড়ির ভেতরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে বেসিক যে হাইজিন, সেটা আমরা চিরকালই করি, এখন আর একটু বেশি করে করা। যেমন একটু হাত মুখ ধোয়া, একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, খাওয়ার আগে আবার হাতটা ধুয়ে নেওয়া, বাইরের থেকে ভেতরে আসলে স্যানিটাইজার দিয়ে হাতটাকে ক্লিন করে নেওয়া। জামা কাপড় আমরা যেগুলো পরে এসেছি সেগুলো চেঞ্জ করাও যেতে পারে, নাও করা যেতে পারে। চেঞ্জ আমরা সাধারণত করি বাইরের থেকে, বাড়ির ভেতরে ঢুকলে আমরা জামা কাপড় চেঞ্জ করি। আর যেটা হচ্ছে এবার বাড়ির বাইরে, মেইনলি কিন্তু ইনফেকশনটা আসে বাড়ির বাইরে থেকে। এখন অনেকে বলবেন যে কেউ কেউ তো বাড়ি থেকে বেরোয় না, তাদের কী করে এটা হচ্ছে? রাইট, এই প্রশ্ন কিন্তু আসবে। হ্যাঁ, এটার কারণ হচ্ছে ওই যেটা বললাম, ইমিউন সিস্টেম, খানিকক্ষণ আগে আলোচনা করছিলাম। বাইরে যদি বেরোনো হয়, বাইরে যদি এক্সপোজার হয়, তাহলে আমার বডি ইমিউনিটিটা রেসপন্স করবে, করে সেই ইমিউনিটিটা
ডেভেলপ করবে। উল্টো দিক থেকে ভাইরাসের অ্যাটাক হচ্ছে, রাইট। এবার সেই ভাইরাসের অ্যাটাকটা আমার বডি ইমিউন সিস্টেম রেজিস্ট করছে, এই করতে করতে বডির মধ্যে একটা ইমিউনিটিটা অটোমেটিক্যালি ডেভেলপ করবে, কিন্তু বাড়ির ভেতরে থাকলে কিন্তু সেটা হচ্ছে না। তো এটা একটা কারণ, বাড়ির ভেতরে যারা থেকে যাচ্ছেন তাদের কেন হচ্ছে। এবার বাড়ির বাইরে বেরোতে হবে, কেননা করোনা বা কোভিড কিন্তু যাবে না। সেজন্য আমরা সবাই সব কিছু বন্ধ করে বাড়িতে বসে থাকতে পারবো না, সম্ভব নয়, উচিত নয়। এবার বাইরে বেরোলে কিছু বেসিক জিনিস ফলো করতে হবে। প্রথম হচ্ছে মাস্ক পরা। মাস্ক পরাটা মাস্ট, এবং সেটা যেন নাক, মুখ এবং চিন, এই তিনটেকে কভার করে থাকে। আচ্ছা। নাক, মুখ এবং চিন। ওকে। অনেক ক্ষেত্রে দেখবেন নাকে নেই, হ্যাঁ, মুখ নামিয়ে রেখেছে, হ্যাঁ, চিনে রয়েছে, গলায় ঝুলছে, এরকম মাস্ক পরার কোনো মানে নেই। 2 নম্বর কথা হচ্ছে যে আননেসেসারি বাইরে বেরোনো, আননেসেসারি বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া, আড্ডা মারতে যাওয়া, গল্প করতে যাওয়া, ওগুলো এই মুহূর্তে একটু রেস্ট্রিক্টেড রাখতে হবে। আমার একটা প্রশ্ন আছে ডাক্তারবাবু, আপনি মাস্কের যখন বললেন, হ্যাঁ। মাস্ক না ডাবল মাস্ক, কোনটা বেশি প্রয়োজন? এটা খুব 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 সুন্দর প্রশ্ন। ডেফিনেটলি ডাবল মানে বেটার রেজাল্ট। এবার এই মাস্ক যে ডাবল মাস্ক করা হবে, ডাবল মাস্ক করার কিছু সুবিধাও আছে, আবার অসুবিধাও আছে। ডাবল মাস্কটা কীভাবে করতে হবে? যে কোনো ডাবল মাস্ক করলে কিন্তু হবে না, আমরা সবাই যে যার ইচ্ছে মতো করছি। প্রথমে একটা সার্জিক্যাল মাস্ক করতে হবে। ওকে। এই যেমন যেটা আপনি পরে আছেন, ইটস এ সার্জিক্যাল মাস্ক। এটা আপনি প্রথমে করলেন। আর আমি একটা মাস্ক ক্যারি করছি, ইন্টারভিউ নেওয়ার টাইমে পরিনি, বাট আদারওয়াইজ আমি ওয়্যারিং। এবার এই মাস্কটা আপনি এর ওপরে করবেন, এই হলো ডাবল মাস্ক, সেটা কাপড়ের হবে, ঠিক আছে? কিন্তু এই N95 বা ওই গ্রুপের যে মাস্ক আছে, সেখানে কিন্তু আবার এগুলো ইউজ করা যাবে না। ওকে, ঠিক আছে। এবার ডাবল মাস্ক আমরা কেন করবো, কোথায় করবো? ডাবল মাস্ক করলে কি হয়, আমরা যে সিঙ্গেল মাস্ক যখন করছি, খেয়াল করে দেখা যাবে নাকের পাশে, নাকের দুটো পাশের যে জায়গাটা, সেই জায়গাটা, এবং অনেক সময় নিচের এই জায়গাটায় ফাঁকা থাকে, সেখান দিয়ে এয়ার এন্ট্রি হয়, এয়ার বেরোয় আমার মুখ থেকে। কিন্তু সেটা যদি ডাবল মাস্ক করা হয়, তাহলে ওই জায়গাগুলো প্রেসড হয়ে যায়, সেই জায়গাগুলো চাপা থাকে, তাহলে আমারও নিজের ব্রিদিং বা কাশি বা কথা বলছি যখন, ড্রপলেটস যেগুলো, সেগুলো বাইরে আসতে পারবে না, এবং বাইরেরটাও আমার এখানে ঢুকতে পারবে না। এবার ডাবল মাস্ক কোথায় কোথায় করতে হবে? ডাবল মাস্ক 3টে জায়গাতে তো মাস্ট। একটা হচ্ছে যখন আপনি শপিং করতে যাচ্ছেন, বাজারে যাচ্ছেন, সেখানে মাস্ট। আর কোথায়? যেখানে অনেক লোকের গ্যাদারিং, আপনি সবাইকে জানেন না, চেনেন না, কার কীরকম ধরনের প্রবলেম আছে, কী ধরনের রোগ আছে, আপনি কিছু জানেন না, সেখানে পড়তে হবে। আর ডক্টরের ক্লিনিকে গেলেও পড়া উচিত, কেননা ডক্টরের ক্লিনিকে অন্য যারা পেশেন্ট আসছে তাদের কী আছে না আছে আমরা জানি না। রাইট। এই 3টে জায়গাতে ডাবল মাস্কের প্রয়োজন আছে। কিন্তু ডাবল মাস্কে কিন্তু আমার অসুবিধাও আছে, বা মাস্কেরও অসুবিধা আছে। কী অসুবিধে? আমি যদি কনস্ট্যান্ট মাস্ক পরে থাকি বা ডাবল মাস্ক পরে থাকি, আমার শরীরে যে অক্সিজেনটার প্রয়োজন, সেটা একটু রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে। ওকে। এবার আমি যখন ব্রিথ আউট করছি, আমি যখন শ্বাস ফেলছি, তখনও আমার শরীর থেকে যে কার্বন ডাইঅক্সাইড যেটা বেরোবার কথা, সেটাও কিন্তু পুরোপুরি বেরোতে পারছে না, সেটা অনেকটা আমার ভেতরে আবার চলে যাচ্ছে। সুতরাং এটা কিন্তু মাস্ক করার একটা নেগেটিভ এফেক্ট, কারণ আমার শরীরে কিন্তু অক্সিজেনের প্রয়োজন আছে, পার্টিকুলারলি কোভিড করোনার ক্ষেত্রে। ঠিক আছে? তো সুতরাং এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। এবং বাড়িতে এসে বাড়িতে যদি কোনো কোভিড রোগী না থাকেন, তাহলে কিন্তু মাস্ক করার প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। ওকে। বাড়িতে ঢুকে মাস্ক সঙ্গে সঙ্গে খুলে ফেলতে হবে। আর যেটা করতে হবে, সময় পেলে মেক ইট এ রুটিন, যে খানিকক্ষণ সময় খোলা আকাশের তলায়, আইদার বাড়ির ছাদে অথবা বাড়ির ব্যালকনিতে, বা আশেপাশে যদি খোলামেলা জায়গা থাকে, সেখানে উইদাউট মাস্ক একটু হাঁটাচলা করা, তাতে ফ্রি অক্সিজেন আমাদের শরীরে ঢুকছে, যেটা আমাদের ভীষণ দরকার। কারণ আমার বাড়ির ভেতরে যখন থাকি, তখনও কিন্তু অক্সিজেন একটু কমই থাকে। রাইট। বাড়ির ভেতরে আর বাড়ির বাইরে অক্সিজেনের ডিফারেন্সটা আছে। আর আমরা বাড়ির ভেতরে যখন নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে, এবং কার্বন ডাইঅক্সাইড ভারী, নিচের দিকে থাকে। এবার আমরা যখন শুচ্ছি, ওই কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু আমরা বেশি করে নিচ্ছি। ওকে,
ডাক্তারবাবু, আপনি বললেন কি বাড়িতে যদি কেউ করোনা পেশেন্ট নেই তখন মাস্কের ওই প্রয়োজনটা নেই, উইদাউট মাস্ক আমি থাকতে পারি। ধরুন একটা বাড়িতে অ্যাভারেজ 4টে মেম্বার, তার মধ্যে একজনের রিপোর্ট পজিটিভ চলে এসছে, এরপরে কি করা উচিত? এরপরে তো কতগুলো জিনিস খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট হচ্ছে বাড়ির আদার্স যে মেম্বার্স আছে প্রত্যেকের করোনা টেস্ট করে নিতে হবে। আচ্ছা, প্রত্যেকের করোনা টেস্ট করতে? প্রত্যেকের করোনা স্ক্রিনিং টেস্ট করে নিতে হবে, এবং দ্যাট শুড বি আইডিয়ালি RT-PCR টেস্ট। ওকে। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিন্তু নয়। কেন? র্যাপিড অ্যান্টিজেন টেস্ট মানে বলা উচিত না, ইটস অফ নো ভ্যালু। পৃথিবীর কোনো দেশে এটার কোনো রেলিভেন্স নেই। আজকে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট নেগেটিভ হবে, কালকে সেটা পজিটিভ হয়ে যেতে পারে। ওকে। সেই জন্য ওই যে আমরা অনেক সময় করছি না, লাইন দিয়ে গিয়ে র্যাপিড টেস্ট করে নিচ্ছি, ওটা করা কিন্তু মানে নেই। ডাক্তার অ্যাডভাইস করবে, সেই অ্যাডভাইস নিয়ে ল্যাবরেটরি থেকে টেস্ট করানো উচিত। তবেই কিন্তু আইডিয়াল আপনি জানতে পারবেন যে আপনি কোভিড অ্যাফেক্টেড হয়েছেন না। ডক্টরবাবু, আমার হয়েছে কি না আমি কি করে জানবো? মানে আমি ধরুন টেস্ট করিনি, কিছু করিনি, মানে আমার মনে একটা ফিলিং আসছে আমার হয়েছে কি না, কেন এত নিউজ চারিদিকে? এই জন্যই তো বলেছি, প্রথমেই এই জন্য বলেছি টিভির নিউজ দেখা বন্ধ, বেশি ইন্টারাকশন বন্ধ। এবার আমার হয়েছে কিনা সেটা যদি জানতে হয়, দুটো ব্যাপার আছে। করোনা কিন্তু অ্যাসিমটোম্যাটিকও হয়। আচ্ছা। এটা বেশ কোয়াইট লার্জ নাম্বার অফ পেশেন্টস অ্যাসিমটোম্যাটিক। তো সুতরাং আপনি জানতেই পারছেন না, আপনার কোনো সিমটম নেই, আপনি জানতেই পারছেন না আপনার করোনা হয়েছে কিনা। এটা নিয়ে ভাবার কোনো মানে নেই, এটা নিয়ে ভেবে কোনো লাভ নেই। আবার সেই ইমিউন সিস্টেম ডিপ্রেসড হয়ে যাবে। রাইট। ঠিক আছে। এইবার আপনার মনে সন্দেহ হতে পারে আমার বোধহয় করোনা হচ্ছে। কী করে সেই সন্দেহটা আসবে? জ্বর ভাব, গা হাত পা ব্যথা, রানিং নোজ, নাক দিয়ে জল পড়ছে, একটু ফুসফুসে কাশি, খেতে ইচ্ছে করছে না, টেস্ট পাচ্ছি না, ওকে, গন্ধ পাচ্ছি না খাবারের, খুব ভাইটাল, গন্ধ পাচ্ছি না, মাঝে মাঝে একটু ডায়রিয়ার মতন হচ্ছে। ওকে, এইগুলো হলে তখন ভাবতে হবে যে আমার করোনা হওয়ার কিন্তু একটা চান্স আছে। দেন আই শুড কনসাল্ট এ ডক্টর। এখানে আমার একটা প্রশ্ন, কনসাল্ট এ ডক্টর। এখন যেই অবস্থায় ডক্টরসরা ভেরি বিজি, পাওয়া যাচ্ছেন না, আমিও খুব কষ্ট করে আপনাকে পেয়েছি। তো এবার ডক্টর যদি একটা পেশেন্ট না পায় তখন কি করবে? পেশেন্ট যদি ডক্টর না পায়, হয়তো ফিজিক্যালি পেল না, কিন্তু ওভার ফোন বা হোয়াটসঅ্যাপে কিন্তু পাওয়া উচিত। তাতে কি মানে মেডিকেশন না, মেডিকেশন না, আগে তো সে কমপ্লেনটা বলবে ডক্টরকে, বা ডক্টর থেকে অ্যাডভাইস দেবে কি টেস্ট করতে হবে। আচ্ছা, ওকে। তখন ওই করোনার টেস্টে উনি অ্যাডভাইস দেওয়ার পর সেই টেস্টে যদি পজিটিভ আসে, তাহলে কিন্তু ওই হোয়াটসঅ্যাপেই মেডিসিন লিখে দেওয়া যায়। আচ্ছা, প্রেসক্রিপশন করে হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া যায়। বাট ইট ইজ ফর মাইল্ড কেসেস, ওকে, নট ফর মডারেট অ্যান্ড সিভিয়ার কেসেস। সেখানে কিন্তু পেশেন্টকে অ্যাডমিট করতে হবে। এবার আপনি বলবেন আমি মডারেট সিভিয়ার বুঝবো কী করে? এটা বোঝার জন্য কতগুলো বেসিক জিনিস বাড়িতে অ্যারেঞ্জমেন্ট রাখতে হবে। কিছুই নয় সেটা, একটা থার্মোমিটার রাখতে হবে, একটা পালস অক্সিমিটার রাখতে হবে। পালস অক্সিমিটার থেকে অক্সিজেনটা আমি জেনে যাবো, থার্মোমিটার থেকে জ্বরটা জেনে যাবো। জ্বর যদি দেখা যায় 2-3 হাই টেম্পারেচার আছে, ভাবতে হবে পালস অক্সিমিটারে কত 92-93%-এর নিচে যদি অক্সিজেন স্যাচুরেশন চলে যায়, তাহলে উই শুড বি অন দ্য গার্ড। ওকে, চিন্তার বিষয়। ওকে। আর কি? আর হচ্ছে ইউরিন বন্ধ হয়ে গেছে, ওকে, প্রচণ্ড কাশি হচ্ছে, হাই ফিভার, পেশেন্ট কনফিউজড, কথাবার্তা উল্টোপাল্টা বলছেন, এই ধরনের ব্যাপার হলে তখন কিন্তু অ্যাডমিশনের প্রশ্নটা আসবে। ডক্টর, করোনা কি বয়স দেখে আসছে? হ্যাঁ, প্রথমে তো তাই ছিল, কিন্তু সেকেন্ড ওয়েভ আসার পর দেখা যাচ্ছে যে সব বয়সের লোকেদেরই করোনা অ্যাফেক্টেড হচ্ছে। বাচ্চাদেরও হচ্ছে, মিডল এজেরদেরও হচ্ছে, এজের লোকেদের তো হচ্ছে। বাচ্চাদের প্রোটেকশনটা একটু বেশি দরকার পড়ে, কি স্টেপ নেওয়া উচিত? মানে যারা মাদার্স আছে তাদের কি করা উচিত, যারা ছোট বাচ্চা কোলে নিয়ে আছে? এখন দেখুন, বাচ্চাদের ব্যাপারে যেটা বলার, যে যার বাড়িতে কোভিড হয়েছে তাদের একরকমভাবে থাকতে হবে। ধরুন আমার বাড়িতে একজন কারোর কোভিড হয়েছে, আমার বাড়িতে বেবি আছে, বাচ্চা আছে, তাহলে আমাকে এক ধরনের মেথোডোলজিতে থাকতে হবে, সিস্টেমে থাকতে হবে। আর যার বাড়িতে কোভিড হয়নি এখন অবধি, জানা যায়নি, সেখানে আবার অন্যরকম। তো কী সেটা?
প্রথম হচ্ছে বাড়িতে যদি কারোর কোভিড হয়ে থাকে তাহলে তাকে তো ঘর থেকে বেরোতে দেওয়া যাবে না। 15 দিন থেকে 17 দিন তিনি তার ঘরে থাকবেন, তার খাওয়া দাওয়া সব কিছু ঘরে দেওয়া হবে, তার মানে টয়লেট যাওয়া এই সমস্ত একটা আলাদা ঘরে করতে হবে এবং তিনি সবসময় মাস্ক পরে থাকবেন। আর বাকি বাড়ির আলাদা যারা আছেন, বিশেষ করে মা এবং অন্যরাও সবাই বাড়িতে কিন্তু এইখানে মাস্ক পরে থাকতে হবে। ওকে, ঠিক আছে। এবার বেবির বয়স যদি 2 বছরের ওপরে হয়, বেবি যদি কোঅপারেটিভ হয়, তাহলে বেবিকে একটা মাস্ক পরানো যেতেই পারে। তবে ছোটো বাচ্চাদের মাস্ক পরানো খুব ডিফিকাল্ট, ওরা করতে চায় না। আর কি করতে হবে? দূরে দূরে রাখতে হবে। যে ঘরে কোভিড পেশেন্ট আছেন তার দূরে রাখতে হবে, তার ধারে কাছে বাচ্চার যাওয়া যাবে না। ভালো করে খাওয়া দাওয়া করাতে হবে, হাই প্রোটিন ডায়েট, জল বেশি করে খাওয়াতে হবে, ঘরের মধ্যে এয়ার সার্কুলেশন যাতে ভালো হয় সেটা খেয়াল রাখতে হবে। আর যার বাড়িতে কোভিড হয়নি এমনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, বাড়ির বাইরে আননেসারি বেরোবে না, ওই বাবা মার সাথে গল্প করবে, আড্ডা মারবে। এবার বাবা মা যদি সবসময় বলে এর ওই হয়েছে, ওর ওই হয়েছে, এ মারা গেছে, ওগুলো কিন্তু ওদের ওপর কিন্তু নেগেটিভ এফেক্ট দেবে। ডক্টর, এসিতে থাকলে কি করোনার চান্স হওয়ার চান্সেস বেশি নাকি নন এসিতে থাকলে? কোনটা? এটা একটা নিয়ে কনফিউশন আছে। ব্যাপারটা বলি, এসি যেগুলো সেন্ট্রাল এসি, সেন্ট্রাল এয়ার কন্ডিশন যে জায়গাগুলো, সেখানে চান্সটা থাকছে। কেন থাকছে? সেখানে তো এয়ারটা পুরোটা বাইরে বেরোতে পারছে না। কিন্তু এই আপনার বাড়িতে আমার বাড়িতে যে উইন্ডো এসি বা স্প্লিট এসি আছে, আমরা তো 24 ঘন্টা চালাই না, আমরা খানিকক্ষণ চালাই, তারপরে আমরা জানলা টানলা সব খুলে দিচ্ছি। সুতরাং সেই এয়ার সার্কুলেশনটা ঠিক মতো হচ্ছে, সেখানে এই ঘটনাটা কোনো চিন্তা নেই। যেখানে আপনার সেন্ট্রাল এসি আছে, যেখানে প্রচুর লোকের যাতায়াত আছে, সেখানেই সমস্যা হওয়ার চান্সটা বেশি। ডক্টর, ভ্যাকসিন তো দেওয়া হচ্ছে 1 তারিখ থেকে, 18 বছরের পরেও দেওয়া হবে, সবাই দেওয়া হবে। ডক্টর, একটা প্রশ্ন, ভ্যাকসিন কি অ্যাভয়েড করা যায়? কেন কি কিছু কিছু মানুষ বলছেন আমি নেব না। দেখুন, আপনি যদি হিউম্যান রাইটসের কথা ভাবেন, কেউ যদি বলে আমি নেব না, আপনার কিছু বলার নেই। আচ্ছা, ঠিক আছে। এবার হচ্ছে ডাক্তারের অ্যাডভাইস, গভর্নমেন্টের ডাইরেক্টিভ যদি মানতে হয়, হ্যাঁ নেওয়া উচিত। যাদের যাদের দেওয়ার কথা বলছে দেওয়া উচিত, কিন্তু নেওয়া উচিত বলেই সবাইকে কিন্তু দেওয়া যাবে না। সার্টেন পার্সেন্টেজ অফ পিপুল আছে যাদেরকে ভ্যাকসিন তাদের নেওয়ার ইচ্ছে থাকলেও দেওয়া যাবে না। ওকে, কীরকম? প্রেগনেন্ট মাদার্স। ওকে, প্রেগনেন্ট মাদার্সের কিন্তু ভ্যাকসিন এখনও দেওয়া যাচ্ছে না। ওকে। 2 নম্বর কি, কোনো পেশেন্টের ইমিউনো কম্প্রোমাইজেশন আছে, যেমন ধরুন ক্যান্সার পেশেন্ট, তার কেমোথেরাপি চলছে, তাকে রেডিওথেরাপি চলছে, অলরেডি তার ইমিউনিটি ডাউন, হ্যাঁ, সেখানে তাকে দেওয়া যাবে না। তাকে দেওয়া যাবে। আর কাদেরকে দেওয়া যাবে না? যাদের ব্লিডিং ডিসঅর্ডার আছে, ওকে, কেটে কেটে রক্ত জমা মারতে চায় না, এ ধরনের অনেকে ব্লিডিং ডিসঅর্ডার থাকে, তাদেরকে দেওয়া যাবে না। ওকে, মানে কয়েকটা কেসেস আছে এইগুলো মাথায় রেখে। আপনি আমাদের সময় দিলেন জিও বাংলাকে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। একটা শেষ প্রশ্ন, ডক্টরবাবু সবাইকে দেখছেন, আপনি নিজে কি কি স্টেপ নিয়েছেন নিজেকে বাঁচাবার জন্যে? দেখুন, নিজেকে বাঁচাবার জন্য যেগুলো বললাম সে সব স্টেপগুলোই নিয়েছি। আচ্ছা, কিন্তু এক্সপোজারটাকে আমি আটকাতে পারছি না। এক্সপোজারটা আটকাতে গেলে আমাকে বাড়িতে বসে থাকতে হবে, কিন্তু আমি তো একটা ডাক্তার, তো আমার তো সোসাইটির উপর একটা রেসপন্সিবিলিটি আছে। তো সোসাইটি যখন এরকম একটা টাফ সিচুয়েশনে যাচ্ছে, সেখানে আমি ডাক্তার হয়ে যদি আমি নিজেই বাড়ির মধ্যে বসে থাকি, তাহলে কিন্তু আমি আমার প্রফেশনটা ঠিক ফলো করলাম না, আমার প্রফেশনাল এথিক্সটা আমি ফলো করলাম না। সেই জন্য আমি মনে করি ডাক্তারদের যাদের কোমরবিডিটি নেই তাদের চেম্বার বন্ধ করাটা আমি মনে করি আনএথিক্যাল। এটা কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি কিন্তু এটা কারোর ওপর চাপাতে চাইছি না বা আমি কাউকে ক্রিটিসাইজ করছি না। নো, আই আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, তো সেখানে চেম্বার করা, বেসিক জিনিসগুলো ফলো করা, পেশেন্টকে একটু দূরে রাখা, পেশেন্টকে সবসময় বেশি গায়ে হাত দিয়ে না দেখা, পেশেন্টের সঙ্গে কথা বলা, মাস্ক পরে থাকা, গ্লাভস পরে থাকা, এইভাবে যেটুকু প্রোটেকশন নেওয়া যায় সেটুকু নেওয়া, আর বাড়িতে যেরকম নেওয়া সেটা নেওয়া। তো আমি তো গত বছর 15 এপ্রিল থেকে রেগুলারই আমি বসছি, পেশেন্ট দেখছি। জানি না আমার কপালে কী লেখা আছে,
still going on. না, সবার ভালো হচ্ছে। আমি দেখলাম যখন আমি এলাম চেম্বারে অনেক ভিড়, সবাই দাঁড়িয়ে আছেন, সবাই বলছেন ডাক্তারবাবু দেখছেন, না হলে তো আমরা কোথায় কী হতো যায় না, এসব কথা আমি শুনছিলাম। থ্যাংক ইউ সো মাচ ডাক্তারবাবু আমাদের সময় দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ। Thank you. অ্যান্ড আমরা সবসময় প্রার্থনা করব আপনিও সুস্থ থাকবেন, কেন কি আপনি সুস্থ থাকলে বাকি 100 জন আরও সুস্থ হয়ে উঠবে। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের শুভেচ্ছাটাই আসল, ওটা দিয়েই এগিয়ে যাবো আর কি।